মানুষকে শৌচালয় দেওয়ার ব্যবস্থা করেছি, গরিব মানুষের বাড়ির সামনে রাস্তা তৈরির ব্যবস্থা করেছি, গরিব মানুষকে গ্যাস দেওয়ার ব্যবস্থা করেছি, গরিব মানুষকে খাদ্য শস্য দেওয়ার ব্যবস্থা করেছি। শুধু তাই নয়, করোনা কালে লকডাউনের সময় গরিব মহিলা 500 টাকা পেয়েছেন, জনধন অ্যাকাউন্টে 500 টাকা পেয়েছেন, মোদিজি পাঠিয়েছেন 500 টাকা। আর পাঠিয়েছেন মানে কি? তৃণমূলের নেতারা বলছে আমরা পাইয়ে দিলাম। তোমরা কোথা থেকে পাইয়ে দিলে বাবু? তোমরা কোথা থেকে পাইয়ে দেবে? তোমরা তো ব্যাংকের পাশে গিয়ে লুকিয়েছো। 500 টাকা পেয়েছেন, আমাকে 100 টাকা দিন না, আমাকে 100 টাকা কাটমানি দিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আয়ুষ্মান ভারত যোজনায় প্রত্যেক গরিবকে আয়ুষ্মান ভারত উপলক্ষে আয়ুষ্মান ভারত দিয়ে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছেন। দিদিমণি বলেছেন হতে দেব না, আগে টাকা আমার কাছে আসবে, তারপর আমি কাটমানি নেব, তারপর গরিব মানুষকে দেব। প্রত্যেক কৃষককে 2000 টাকা মাসে দেওয়ার ব্যবস্থা করেছেন। কৃষক সম্মান নিধি দিদিমণি বলেছেন হতে দেব না, আগে আমার কাছে টাকা আসবে, সেখান থেকে কাটমানি খাবো, তারপর কৃষককে দেব। দিদিমণি জেনে রেখে দিন, 2021 সালের মে মাসে বিজেপির সরকার হবে, মন্ত্রিসভার প্রথম সভা বৈঠকে প্রত্যেক কৃষককে আমরা 2000 টাকা পাওয়ানোর ব্যবস্থা করব, প্রত্যেক কৃষককে ব্যবস্থা করব। এতদিন আপনি দেননি, সেই টাকাও বাংলার কৃষকরা পাবে, সেই টাকাও বাংলার কৃষকরা পাবে। তাই আসুন, পরিবর্তনের নতুন বাতাবরণ তৈরি হয়েছে। বিজেপির 7 দিন নতুন ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গ আপনারা নির্মাণ করেছেন। আমি পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের জন্য মালদার জনগণকে অভিনন্দন জানাবো এবং আমাদের উত্তর মালদায় আপনারা নির্বাচিত করেছেন আমাদের প্রার্থীকে। দক্ষিণ মালদায় আমরা রিগিং এর কারণে হেরে গেছি, কিন্তু এবার বলছি এবারের নির্বাচন রিগিং মুক্ত নির্বাচন হবে, এবারের নির্বাচন প্যারামিলিটারি দিয়ে নির্বাচন হবে, এবারের নির্বাচন কেন্দ্রের তত্ত্বাবধানে নির্বাচন হবে, এবারের নির্বাচন তৃণমূল কংগ্রেসের শেষ নির্বাচন হবে, এবারের নির্বাচন বিজেপি সরকার তৈরির নির্বাচন হবে, এবারের নির্বাচন বাংলার মুক্তির নির্বাচন হবে, এবারের নির্বাচন নতুন বাংলা তৈরির নির্বাচন হবে। আমার সঙ্গে বলুন বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, दिलीप घोष जिंदाबाद, दिलीप घोष जिंदाबाद। जय श्री राम, जय श्री राम। धन्यवाद। आज के আমাদের এই মথুরাপুর এই বিশাল জনসভার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু বাংলা মায়ের দামাল ছেলে, বাংলার মানুষের হৃদয়ের সম্রাট তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয় এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মাননীয় দিলীপ দাকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। भारत माता की, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जय श्री राम। আপনাদের আওয়াজে আজকে রোদ উঠেছে। দুদিন ধরে উত্তর বাংলায় এসে আমি অন্ধকার দেখছিলাম, দিনের বেলা রোদ ছিল না। তাই এই শুকনো খোলা পরিবেশে আমবাগানের মাঠে এখানে আমাদের সব বরিষ্ঠরা বসে আছেন, যারা বহুদিন ধরে পার্টির সঙ্গে যুক্ত, লড়াই করেছেন, মালদায় বিজেপিকে প্রতিষ্ঠা করেছেন। ডায়াসে মাননীয় জেলা সভাপতি, প্রদেশের সমস্ত নেতৃবৃন্দ বসে আছেন এবং এই মথুরাপুরেতে মানিকচক বিধানসভার সমস্ত কর্মীরা একত্রিত হয়েছেন। এইখানে পৌঁছতে গিয়ে প্রায় কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা। আমাদের এখানে একজন প্রাক্তন এমএলএ আছেন, দিদিমণি বলেছিলেন উন্নয়ন না হলে ডেভেলপমেন্ট হয় না। আমি এখানে উন্নয়নও দেখলাম আর ডেভেলপমেন্টও দেখলাম। আমি বুঝতে পারছিলাম না উন্নয়ন ডেভেলপমেন্ট কি। তো এটাও বুঝলাম যে গত পঞ্চায়েত নির্বাচনের সময়
একজন জেলা সভাপতি বীরভূমের বলেছিলেন কেষ্টবাবু যে রাস্তায় নাকি উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখানে তো উন্নয়ন শুয়ে পড়েছে রাস্তায়, জমেও আসবে না। এখানে একটা সুবিধা আছে, আপনাদের জম এখানে আসার সাহস করবে না, কেউ মরার ভয় নেই। তাই করোনা হয়ে গেল, কেউ মারা যায়নি। বন্ধুগণ, এই উন্নয়ন আর ডেভেলপমেন্ট যা চলছে টিএমসি উন্নয়ন, তো রাস্তা দেখলে বোঝা গেল। ডেভেলপমেন্টটা কি? যদি পঞ্চায়েত সদস্য আছে, প্রধান আছে টিএমসি, তার বাড়ি দেখুন, বুঝতে পারবেন ডেভেলপমেন্ট কাকে বলে। গাড়ি দেখুন, বুঝতে পারবেন ডেভেলপমেন্ট কাকে বলে। এখন আবার উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে নেই, বাড়ি বাড়ি চলে এসছে। শুনেছেন কিনা? দুয়ারে দুয়ারে, দুয়ারে দুয়ারে সরকার, এখন দুয়ারে দুয়ারে উন্নয়ন। যারা কেন্দ্র সরকারের পাঠানো চালটা লুট করে নিল, কেন্দ্র সরকারের পাঠানো আমফানের টাকাটা লুট করে নিল, রাস্তা তৈরি, স্কুল তৈরি, জলের, বিদ্যুতের টাকাটা লুট করে নিয়েছে, তাতে ক্ষান্ত হয়নি, বাড়ি থেকে লুটপাট করতে আসতে সাবধান থাকবেন। আমাদের একজন কার্যকর্তা বললো যে আমার দুয়ারে দুয়ারে উন্নয়ন নয়, দুয়ারে দুয়ারে সরকার আসার দরকার কি আছে? 10 বছর ধরে সরকার, লোক তো সরকারের কাছে যাবে, লোক আর সরকারের কাছে যাচ্ছে না, তাই জমায়েত দুয়ারে সরকার যাচ্ছে। প্রায় জমায়েত দুয়ারে চলে এসছে, তখন মনে পড়েছে, তখন লোকের দুয়ারে যাওয়ার চেষ্টা করছে। এদের দেখলে লোকে ভয় পায়। এই উন্নয়নের যারা প্রতিনিধি রাস্তায় বেরোলে মা বোনদের আঁচল ধরে টানে, হাত ধরে টানে। বিজেপির কর্মীদের খুন করে কাছে ঝুলিয়ে দেয়, গরিব মানুষের রেশনের চাল ডাল খেয়ে নেয়, কিছুই বাকি নেই। বঙ্গবন্ধুদের কারখানা চালাচ্ছে, উন্নয়ন টাকা লুট করছে। এই উন্নয়নকে আর মানুষ চায় না, তাই 21 সালে এই উন্নয়নের বিদায় হবে, তার ঘন্টা বেজে গেছে। দিদিমণির ঘুম ছুটে গেছে, ডিসেম্বর মাসে ঘেমে ঘেমে দৌড়চ্ছেন, আজকে উত্তরবঙ্গায় এসেছেন, সেখানে ভাষণ দিয়েছেন, বলছেন নাকি চা শ্রমিকদের ভাগ্য পাল্টে দেবেন, উত্তরবাংলার উন্নয়ন করে দেবেন। বাবা, 10 বছর কে করতে না বলেছিল আপনার উন্নয়ন? উত্তরবঙ্গের মানুষ অপেক্ষা করেছে যে দিদিমণি বোধহয় করবেন করবেন। তারপরে পঞ্চায়েত ইলেকশনে দিদিমণিকে জবাব দিয়েছে। এখানে মাত্র 4টে পঞ্চায়েত আমরা জিততে পেরেছি এই বিধানসভা, বাকি সব জিততাম আমরা, কিন্তু দিদি উন্নয়ন ভাইরা মারপিট করে নমিনেশন ভরতে দেয়নি, ভোট করতে দেয়নি, জেতা আসনকে ছিনিয়ে নিয়েছে জোর করে, আমাদের জেতা আসন অন্যের নামে লিখিয়ে দিয়েছে, রতুয়া মানিকচক হয়েছে, আপনারা জানেন। তাই লোক অপেক্ষায় ছিল, লোকসভায় ভোট দেবো দিয়েছে, 8টার মধ্যে 7টা লোকসভা উত্তর বাংলার মানুষ জিতিয়েছে। এটাও আপনারা জিতিয়েছিলেন। আমরা মুর্শিদাবাদে 2টো সিট পিছিয়ে যাওয়ার জন্য মালদা দক্ষিণ, আর আমরা হেরে গেছি। তাহলে নির্ভয়া দিদি এখানে বসে আছেন, তিনি এমপি হয়ে দিল্লিতে থাকছেন, কিন্তু আপনারা সাহায্য করেছেন। আর মালদার মানুষ টিএমসির মতো গুন্ডা পার্টিকে এখানে কখনো জিততে দেননি। পঞ্চায়েত কোটা লুটপাট করে জিতেছে, বিধানসভায় আপনারা হারিয়েছেন, একটাও বিধায়ক মালদা থেকে টিএমসি জিততে পারেনি। জিতেছে? মালদার মানুষ জিততে দেবে না। 2টো লোকসভা আসন টিএমসি জিতেছে, মালদার মানুষ এই গুন্ডা, চোর আর বাটপারের দলকে জিততে দেবে না। তাই আগামী বিধানসভায় এর পুনরাবৃত্তি করতে হবে, টিএমসি কে পুরোপুরি সাফ করতে হবে। আর যারা আপনাদের ভোট নিয়ে জিতে গিয়ে টিএমসিতে চলে যাচ্ছে, সেই সমস্ত এমএলএ এমপিদেরকেও সাফ করতে হবে। দালালদেরকে আমাদের এখানে জায়গা দেবো না, মালদার মানুষ তাকে স্বীকার করবে না। এই যে পঞ্চায়েত যারা জোর করে জিতলো, তারা যা উন্নয়ন করছে আমরা টের পাচ্ছি। কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে গরিব মানুষের বাড়িতে পায়খানা বানিয়ে দেওয়ার জন্য, সেখান থেকে 1000 টাকা নিয়ে নেওয়া হচ্ছে কার্ড মানি। কি নিচ্ছে কিনা? 1000 টাকা না দিলে পায়খানা তৈরি হবে না। নিয়ম হচ্ছে 10,000 দেবে কেন্দ্র, 3,000 দেবে রাজ্য, 13,000-এ একটা পাকা পায়খানা হয়। রাজ্য 1 টাকাও দিচ্ছে না। আর 10,000 থেকে কোথায় 1,000, কোথাও 2,000, বলে আগে 1,000 দে, তারপর তুই পাবি 8,000। বন্ধুগণ, আজকে সিমেন্টের দাম, ইটের দাম, রডের দাম, তাতে 8,000 টাকায় কি হয়, 9,000 টাকায় কি হয়? তো পায়খানাটা হওয়া উচিত ছিল এত বড়, হয়ে গেছে এটি, দরজাটা আরো ছোট। আমাদের সামনে বসে আছে, তার মতো স্বাস্থ্য ভালো, যার যদি ওই বাথরুমে ঢুকতে যায়, ঢুকতে পারবে? আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আপনারা দেখেছেন, আজকাল হাঁটাচলা করতে পারেন না বলে বেরোন না কোথাও। তাকে যদি কোনো কারণে যেতে হয় ওই বাথরুমেতে, ঢুকতে পারবেন? আর যদি ছেলে ঠেলে ঢুকেও যান, খেলায় পড়ে বার করতে হলে দেওয়াল ভেঙে বার করতে হবে। কেন এটুকু হয়েছে? তার ভাইরা ইটের পয়সা, বালির পয়সা, সিমেন্টের পয়সা খেয়ে নিয়ে। আবাস যোজনার বাড়ি
প্রধানমন্ত্রী বলেছেন কোন গরিব মানুষের মাথার উপরে যেন খড়ের চাল টালির চাল না থাকে, পাকা ছাদ করে দেবো। 2022 সালের মধ্যে সমস্ত গরিব মানুষ যার জমি আছে তার নামে ছাদ হবে, যার জমি নাই তাকে টাকা দেওয়া হবে, জমি কিনে সে বাড়ি করবে। সমস্ত গরিব মানুষের বাড়িতে পায়খানা তৈরি, পাকা পায়খানা, মায়েদেরকে জঙ্গলে রাস্তাঘাটে যেতে হবে না, বৃষ্টির সময় কষ্ট পেতে হবে না, অসুখের সময় কষ্ট পেতে হবে না। পায়খানার টাকাও খেয়েছে। আর যে 2.5 লাখ 3 লাখ টাকা পাবেন আবাস যোজনায় বাড়ি তৈরি করার জন্য, আগে 20, 25, 30 হাজার টাকা জমা দিতে হবে, তারপর পাবেন। কি তাই কি না? আপনারা শুনেছেন আমফানে ঝড় হলো, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া, বিস্তীর্ণ এলাকা ঘর বাড়ি ভেঙে গেছে। যত কাঁচা বাড়ি ছিল, টিনের চাল ছিল, টালির চাল ছিল, টিন সব উপড়ে গেছে, খড়ের চাল উঠে গেছে। মানুষ আকাশের উপরে বসে আছে, দিনের বেলা সূর্য, রাত্রেবেলা চাঁদ দেখে। আমরা একটা ত্রিপল দিয়েছি, সেই ত্রিপল নিচে গরু বাছুর নিয়ে থাকছে, সরকার 1 পয়সা দেয়নি। প্রধানমন্ত্রী এলেন, হেলিকপ্টার দিদিকে ঘুরিয়ে দেখালেন, দিদিমণি বলছেন 1 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে, আমাকে টাকা দিতে হবে। মোদীজি বলছেন ঠিক আছে, 1000 কোটি টাকা নিন, কাজ চালান, আমি দেখছি। উনি টেস্ট করছিলেন দিদিমণি হাত জস কিরকম। 2 দিনের মধ্যে টাকা গায়েব। দিদিমণি কি বললেন? আমি সবাইকে 20,000 টাকা দেবো যার বাড়ি ভেঙে গেছে। লোক নাম লিস্ট করলো, জমা দিল বিডিও অফিসে, পঞ্চায়েতে, কোথায় টাকা? গরিব মানুষ রোজ ব্যাংকে গিয়ে ব্যাংকের বাবুকে বলে, বাবু আমার 20,000 টাকা এসেছে। বলছে কিসের 20,000? বলে দিদিমণি বলেছেন দেবেন, আমার বাড়ি ভেঙে গেছে। বলে না, কোনো টাকা আসবে না। 2 দিন পরে আবার টাকা এসে না, 3 দিন 4 দিন হলো, ব্যাংকের বাবু বলছে রোজ রোজ কেন আসেন, কোনো টাকা আসবে না, যান। টাকা কোথায় গেল? টাকা তো শেষ, 1000 কোটি টাকা গায়েব হয়ে গেল। তারপরে সে লিস্ট বেরোলো, লিস্টে কার নাম? টিএমসি প্রধানের নাম, জেলা পরিষদ, সমিতি, মন্ডল প্রেসিডেন্ট, তার শালা, তার ভাই, তার ভাইপো, বউ, সবার নামে টাকা, যার বাড়ি ভেঙেছে তার নামে টাকা নেই। দিদিমণি ঝামেলায় পড়লেন, আমরা রাস্তায় ঘেরাও করে দিলাম, লাঠি কাঠি চললো। আমাদের মিডিয়ার বন্ধুরা লেখালেখি করলেন, নামের লিস্ট বেরোলো। দিদিমণি বলছে হা হা, বড্ড ভুল হয়ে গেছে গো। কি বলেছে? বলে ভুল করে ওই অ্যাকাউন্টে টাকা চলে গেছে। দিদিমণির টাকাগুলো সবসময় ভুল করে তার ভাইদের অ্যাকাউন্টে যায়। আপনাদের কারোর নামে এসছে ভুল করে? আমার নামে তো আসেনি, গোবিন্দর নামেও যায়নি। সব দিদির ভাইরা টাকা পায়, সরকারি টাকা মানে তাদের অ্যাকাউন্টে যাবে। বারবার এরকম ভুল হচ্ছে, সব টাকা চলে যাচ্ছে, দিদি খালি টাকা টাকা বলছেন, টাকা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে লুট চলছে, আর ওই যে পঞ্চায়েত যারা জোর করে লুটেছিল তাদের কি অবস্থা ছিল? যখন এরা পঞ্চায়েত জেতেনি, পঞ্চায়েত হয়নি, তখন পাড়ার দোকানে বসে থাকতো চুপচাপ, চা খাওয়ার পয়সা ছিল না। কেউ গেলে বলতো ভাই 1 কাপ চা খাও, চেয়ে চেয়ে চা খেত, কি খেত কিনা। আজ আপনি যান, আপনাকে ডেকে স্পেশাল চা খাওয়াবো। কোথা থেকে পয়সা আসছে? সব পঞ্চায়েতের টাকা, 100 দিনের কাজের টাকা, রাস্তার টাকা, জলের টাকা, আলুর টাকা, স্কুল বিল্ডিং এর টাকা, সব দিদিমণি ভাইদের পকেটে। তাই স্পেশাল চা চলছে। যার একটা বিড়ি একবারে খাওয়ার মতো ক্ষমতা ছিল না, অর্ধেক খাওয়া বিড়িটা নিবিয়ে কানে গুঁজে রাখতো, দুপুরবেলা আবার খেত। কি খেত কিনা? এখন দেখুন লম্বা লম্বা সিগারেট, পাড়ার চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে বসে আর ফুক ফুক করে গোল গোল ধোঁয়া ছাড়। এই লম্বা লম্বা সিগারেটের দাম আসছে কোত্থেকে? সব পঞ্চায়েত। যার বাড়ি টিনের চাল ছিল, বৃষ্টি হলো না, বাইরে কম ভেতরে বেশি জল পড়তো, বালতি গামলা বসিয়ে রাখতে হতো। এখন দেখুন 2তলা 3তলা বাড়ির দিদির শাড়ির মতো নীল সাদা রং হয়েছে। কোথা থেকে টাকা আছে? গাল দেখুন ঢুকে গেছিল, হাঁড়ি জড়তো না, খাওয়া জুটতো না, হাড় বেরিয়ে থাকতো। এখন দেখুন কোন ফল তোলে গাল হয়েছে, ক্রিম মেরে শীতের দিনে ঘুরে বেড়াচ্ছে। মাথার চুল উঠতো এরকম লাল লাল চুল, তেলও জুটতো না, সর্ষের তেল। এখন কেমন শ্যাম্পু মেরে ঘুরছে দেখুন। টাকা কোথা থেকে এলো? আর ভাঙা একটা ঢড়ঢড়ে সাইকেল ছিল টিএমসির নেতা, যখন বাড়ির পাশ থেকে যেত না, ঢড়ঢড় আওয়াজ আসতো, লোক বুঝতো নেতা যাচ্ছে। এখন কেমন চকচকে হিরো হন্ডা মোটর সাইকেল, আমাদের নেতার বাড়ির সামনে 2বার পিপ পিপ করে বাজিয়ে দেয়। দেখায় কি কি দেখো পঞ্চায়েতের টাকা ঝেড়ে গাড়ি কিনে, 2 চাকা এখন 4 চাকা হয়েছে। এই উন্নয়ন হয়েছে, দিদিমণির ভাইদের উন্নয়ন খুব হয়েছে। বাকি সমাজের ভিখারির দশা। চাকরি চাইবেন আপনি? এখানে চাকরি হবে না। দিদিমণি বলছে 90 লক্ষ লোককে চাকরি দিচ্ছে। 90 লক্ষ যদি চাকরি হয়, প্রত্যেক গ্রামে 100 টাকার ছেলে চাকরি পাওয়ার কথা। দেখুন কোন গ্রামে পেয়েছে চাকরি? 5টা 10টা ছেলে চাকরি পেয়েছে? আপনাদের গ্রামে কোথাও ভুলেও নাই। হ্যাঁ, যদি চাকরি পেয়ে থাকে সে গুজরাটে পেয়েছে, মধ্যপ্রদেশে, কর্ণাটকে পেয়েছে, দিল্লি হরিয়ানায় পেয়েছে, এখানে বিজেপি রাজত্ব আছে, এখানে পেয়েছে। বাংলায় চাকরি হয় না। পড়তে গেলে আপনাকে হায়দ্রাবাদে, কর্ণাটকে যেতে হবে। চিকিৎসা করতে চেন্নাই, ভেলোর, মুম্বাইতে যেতে হবে। চাকরি করতে হলে গুজরাটে, মহারাষ্ট্রে, কর্ণাটকে যেতে হবে। তাহলে দিদিকে রেখে লাভ কি? সব ছেলে বলে বাড়ি
বাড়ি ছাড়া করে দিচ্ছে। বুড়ো বাবা মা, ওষুধ দেওয়ার লোক নেই, বউ ছেলে আছে তাকে বছরে একবার দেখতেও পায় না। দিদিমণিকে এই জন্য আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম যে ছেলে মেয়েরা আমাদের বাড়ি ছাড়া করে দেবো, বাংলা ছাড়া করে দেবো। কদিন আগে আমি গেছিলাম, দিল্লিতে ছিলাম, লোকসভা চলছিল। আমাদের নদিয়ার একটি ছেলে, মুসলমান ছেলে আনারুল, সে আমার বাড়ির সামনে 3-4 ঘন্টা দাঁড়িয়েছিল। আমার কে ভাই ডাকো, এসে বললো বাবু আপনাকে যেতে হবে গুরগাঁও। মানে কেন গো? বলছে ওখানে আমাদের পশ্চিমবাংলার হাজার হাজার লোক আছে, তারা আপনাকে দেখতে চায়, কথা শুনতে চায়। মানে ওরা কি করে? বলে এই যে বাড়িঘর তৈরি হচ্ছে, ওরা লেবারের কাজ করে। 2 দিন পরে আমি গেলাম, মানে ডাকা কজন, তখন করোনা চলছিল, 100-150 লোক এসেছিলেন, একটা বাগান মতো জায়গায় ডেকেছিল, কথা বললাম। তারপরে ঘুরতে বেরোলাম, দূর দূর অব্দি মাঠ। তার আগে যখন গুরগাঁওতে আমরা ঢুকলাম, মনে হচ্ছে ইন্দ্রপুরী। কি বিশাল বিশাল বাড়ি, চকচকে ধকচকে, ব্যবসা বাণিজ্য দেখে মনে হচ্ছে আমাদের দেশ নয়, এটা আমেরিকা, ইংল্যান্ড। ওটা পার হয়ে গেলাম, দেখলাম মাঠের পর মাঠ, ধুধু করছে, ধুলো উঠছে, সেখানে প্রচুর লোক, ছোট ছোট টিনের ঘর, চারদিকে টিন, উপরে টিন। ভাবুন গরমের সময় কি অবস্থা হয়, শীতের সময় কি অবস্থা হয়। আর একটা দুটো নয়, হাজার হাজার বাড়ি এরকম। বলছে এখানে 10,000 বাঙালি পরিবার আছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে প্রচুর ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এটা কি স্কুলে যায়? বলছে না বাবু, এখানে কোনো স্কুল নাই, লেবারদের কলোনি। আর ওই যে ইন্দ্রপুরী তৈরি হচ্ছে, বড় বড় বাড়ি ঘর চকচকে তৈরি করছে আমাদের বাঙালি লেবাররা। কোথার থেকে? মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, উত্তর, দক্ষিণ, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কুচবিহার পর্যন্ত সমস্ত জেলার মানুষ ওখানে আছেন পরিবার নিয়ে। ওখানে দোকানপাট, ওখানে বাজার, ওখানে সব পুরো বাঙালি টোলা। আমাকে বলে আপনি আসুন, এই পরিবারে 5,000 লোকের সভা করবো। আর তোমরা আছো কেন? বলে কি করবো, কাজ নেই তো, চাষ করলে লাভ হয় না, একটা লেবারের কাজ নেই পশ্চিমবাংলায়। পাথর ভাঙার জন্য কর্ণাটকে চলে যাচ্ছে, তামিলনাড়ু চলে যাচ্ছে। সোনার উপর কাজ করছে আমাদের মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, লক্ষ লক্ষ ছেলে, কমসে কম 25 লক্ষ ছেলে, তারা হিরে আর সোনার কাজ করে। দারুণ হাত। এই যে বড় বড় হিরে ব্যবসায়ী দেখেন আপনি, সুরাট, মুম্বাইতে আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের কে তৈরি করছে? বিদেশে সাপ্লাই হচ্ছে, কাজ হচ্ছে আমাদের বাঙালি ছেলেরা। দিল্লিতেও এরকম হাজার হাজার লোক আছে, তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওখানে ব্যবসা করে। আমি যাই তাদের বাড়িতে, খাওয়া দাওয়া করি। আমাদের ঘাটাল মেদিনীপুরের ছেলে কেন গেছে ওরা? এখানে তাদের জন্য কাজ নেই। শুধু দিদি একা নয়, সিপিএম এর রাজত্ব থেকে শুরু হয়েছে লোকজনকে তাড়িয়ে দেওয়া, এখান থেকে কারখানা বন্ধ করে দেওয়া। দিদিমণি তাই করেছে, সিঙ্গুরের কাটার কারখানা বন্ধ করে দিলেন, কয়েক হাজার লোক চাকরি পেতে হতে। আশেপাশে হাজার হাজার একর জমি বিক্রি হয়ে গেছে, যে ওই বড় শিল্প হলে সহায়ক শিল্প তৈরি হবে, নাট বল্টু ওয়াসার তৈরি হয়, আলাদা আলাদা কারখানায় সাপ্লাই হয় ওখানে, সেটা বন্ধ, এটাও বন্ধ। হাজার হাজার একর জমি ফাঁকা পড়ে আছে। পশ্চিমবাংলার সবচেয়ে উর্বর জমি হুগলি জেলায়, যেখানে আলু হয়, সবজি হয়, ধান হয়, সব হয়। আজকে সেই জমিতে চাষও হচ্ছে না, কারখানাও নাই। কে করেছে এটা? এই সিপিএম টিএমসির ভুল নীতির জন্য আজকে বাংলা শূন্য হয়ে যাচ্ছে, বাঙালি ছেলেদের জন্য কাজ নেই। যদি পরিবর্তন করতে হয়, ভারতীয় জনতা পার্টির রাজত্ব নিয়ে আসতে হবে। যেখানে চাকরি করতে যাচ্ছে ওরা, ওখানে বিজেপি রাজত্ব আছে, হরিয়ানা আছে, গুজরাট আছে, কর্ণাটক আছে, রাজস্থানে, মহারাষ্ট্র ছিল আমাদের, কলকারখানা হয়েছে, সেখানে চাকরি পাচ্ছে ছেলেরা। লকডাউন হলো, হাজার হাজার লোক আটকে গেল, তাদেরকে বাড়ি আসতে দিল দিদিমণি। সব রাজ্যের সরকার ট্রেন চালিয়ে নিয়ে গেল 10 লাখ 20 লাখ লোককে বাড়ি। বাংলায় কোনো ছেলে পুলে এলো না। যারা বাস ভাড়া করে এসছে তাদেরকে বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার আটকে দিয়েছে, পুলিশ ঢুকতে দেয়নি বাংলায় আমাদের ছেলেদেরকে। কেন? তারা এলে আবার চাইবে রেশন দাও, চাকরি দাও, অতএব ঝামেলা থাকলে ওখানেই মরো তোমরা। চিকিৎসা ব্যবস্থা কি অবস্থা? হসপিটাল যান, বড় বিল্ডিং হয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল, নীল সাদা রঙের বিল্ডিং খাড়া করেছেন দিদিমণি, কেন্দ্রের টাকায়। ডাক্তার নাই, নার্স নাই, কিছু নাই। রাত্রিতে কেউ অসুস্থ হলে যদি কেউ যায় ওখানে, সামনের দরজা দিয়ে বেরোবে না, পেছনের দরজা দিয়ে বলো হরি হরি বল। যেতে ফেরার চান্স নেই, তাই কেউ যায় না, প্রাইভেট হসপিটালে যাই আমরা। আর শুধু এখানে নয়, কলকাতায় যান, বাইপাসের দুদিকে বড় বড় সুপার স্পেশালিটি হসপিটাল। হার্ট অ্যাটাক হয়ে গেলে নিয়ে যান, বলবে আগে 20,000 টাকা জমা করো, নাহলে টেস্টও করবে না, রাস্তায় মরে যাবে বাইরে। এখান থেকে ভেলোর যাই, চেন্নাই যাই, মুম্বাই যাই, হায়দ্রাবাদ যাই, কর্ণাটক যাই চিকিৎসা করতে, জমি বিক্রি করে, হয় না, বন্ধক দিয়ে বাবা মাকে ট্রিটমেন্ট করতে। লকডাউনকে হাজার হাজার লোক আটকে গেছিল, বোঝা গেল কত লোক যায়। 6,500 লোক মিছিল করলো কর্ণাটকে। মমতা ব্যানার্জি হায় হায়। সাংবাদিক বলছেন মমতা ব্যানার্জি হায় হায় কেন বলছেন? বলে আমরা চিকিৎসা করতে গিয়ে আটকে গেছি, ট্রেন চালাচ্ছেন, আমাদের নিচ্ছেন, আমরা কি করবো? খাবার দাবার নেই, থাকার জায়গা নেই। কেন? এখানে ডাক্তার নেই, ওষুধ নেই।
তাই কর্ণাটকে যেতে ওখানে। আর দিদিমণি আমাদের গরিব মানুষকে প্রধানমন্ত্রী যে 5 লক্ষ টাকা বছরে দেবেন বলেছিলেন ওটা পেতে দিচ্ছেন না। দিদিমণি বলছেন আমি তো স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি। কি কার্ড কি হয় ওতে? স্বাস্থ্যসাথী কার্ড নাকি 3.5 কোটি লোককে দিয়েছেন আগে, একটা লোকও পয়সা পায়নি। প্রাইভেট হসপিটালে সরকারি কর্মচারী যারা বলে যান এই কার্ড দেখালে বলছে সুবিধা পাবে। হসপিটাল জিজ্ঞেস করে কিসের ইন্স্যুরেন্স, বলছে স্বাস্থ্যসাথীর কার্ড, বারবার বলে ওটা পকেটে রেখে দিন, ওতে এখানে কাজ হয় না। দিদিমণির কার্ড হচ্ছে এরকম এক্সপায়ারি কার্ড, যেন কোনো কাজ করে নাই। আবার বলছেন 7.5 কোটি লোককে কার্ড দেবেন, কার্ড নিয়ে কি হবে? আরে রেশন কার্ড থাকলে আপনার লোকের রেশন দেয় না, ওই কার্ডে কি হবে? যদি স্বাস্থ্যসাথী কার্ডের বদলে আয়ুষ্মান যোজনার কার্ড থাকতো তাহলে এখানে শুধু নয়, ব্যাঙ্গালোর চেন্নাইতে আপনি ওই সুবিধা পেতেন। সেখানকার হসপিটালে গেলে নাম লিখে দিয়ে কার্ড দিয়ে আসুন, সরকার টাকা পাঠিয়ে দেবে। আজ গরিব বাঙালি মানুষকে দিদিমণি বঞ্চিত করছেন চিকিৎসা থেকে। ঠিক সেরকম আমাদের বাংলার গরিব চাষিরা, তারা কোনো ফসলের দাম পায় না। এখানে আম বাগানে আমরা বসে আছি, আম বেশি ফললেও ক্ষতি, কম ফললেও ক্ষতি। হিমসাগর আম যখন ফলে 15 টাকা কিলো বিক্রি হয়, কি হয় কিনা? আমি তো কালিয়াচকে দেখেছি, রাস্তার ধারে বসে থাকে লোক, আর বাইরে থেকে ওই আম এলে 50 টাকা কিলো। সাধারণ আম তারা ব্র্যান্ড তৈরি করেছে, তারা মার্কেটিং করেছে। ওই চৌসা মৌসা আমরাও খাই, কিন্তু আমাদের মালদার হিমসাগর থেকে লক্ষণভোগ থেকে যে আম বিক্রি হয় তার সামনে কিছুই না, কিন্তু তারা প্রচার করেছে, মার্কেটিং করেছে, তাই তাদের চাষিরা বিক্রি করছে। আর আমাদের আম এখানে পচে যাচ্ছে। একটা কোল্ড স্টোরেজ নিয়ে রাখার জন্য একটা প্রসেসিং ইউনিট হয়নি 70 বছরে, যে আমগুলোকে আমসত্ব করি, আচার করি, জ্যাম জেলি করি, মোরব্বা করি। না, আমার ঠাকুরদা যেরকম আম চাষ করতো, বাবা করতো, আমিও করছি, লাভ হলে হলো, না হলে না। এখানে আনারস চাষ হয় বিধাননগরে, সে আনারসের বিক্রি করার, প্রিজার্ভ করার, প্রসেস করার কোনো ব্যবস্থা নেই। গত 12 বছরে একটা নতুন কোল্ড স্টোরেজ হয়নি পশ্চিমবাংলায়। তাহলে আলু চাষ হচ্ছে, যাবে কোথায়? আম, ফল, সবজি, টমেটো, আনারস থাকবে কোথায়? জলের দামে বিক্রি করতে হচ্ছে ভগবান ভরসায়। তাই প্রধানমন্ত্রী দেখেছেন যে চাষিরা লাভ করতে পারে না, যখন চাষ করার দরকার করতে পারে না, হাতে পয়সা নেই, সার কিনতে পারে না, বীজ করতে পারে না, তাই ঠিক করলেন ভারতবর্ষের 10 কোটি লোককে আমরা বছরে 6,000 টাকা করে অনুদান দেবো গরিব চাষিকে। পশ্চিমবঙ্গের 73 লক্ষ পরিবার আছে যারা এটা পেতে পারত বছরে 6,000 টাকা। সারা দেশের 9 কোটি পরিবার পেয়েছে। প্রায় 90,000 কোটি টাকা বিলি হয়েছে 2 বছরে। গত বছর 6, এবছর 6, আর করোনার জন্য আরো 2,000 টাকা। এই 9 কোটি লোক 14,000 টাকা করে পেয়ে গেছেন, কিন্তু পশ্চিমবঙ্গে একজনও পায়নি। আপনারা কেউ পেয়েছেন? কেউ পেয়েছেন? পাবেন কি করে? দিদিমণি যতদিন থাকবেন 1 পয়সা পাবেন না, না আয়ুষ্মান যোজনা পাবেন, না কৃষক সম্মান নিধি পাবেন। তাই দিদিমণির বিদায় দরকার আছে। তাহলে কেন্দ্রের টাকা রাজ্যে আমাদের নামে আসে। নিয়ম হচ্ছে এখানকার সরকার নাম পাঠাবে, অ্যাকাউন্ট নম্বর পাঠাবে চাষির, ডাইরেক্ট কেন্দ্র সরকার টাকা দেবে। দিদিমণি পাঠাচ্ছেন না কেন? ডাইরেক্ট চলে দিদিমণির ভাইরা কাটমানি কোথায় পাবে? তাই বলছেন ওটা হবে না। লোকেরা কোর্টে গেছে, কোর্টে কেস করেছে। কোর্ট বললেন যে দিদিমণি কবে দেবেন টাকা, কেন দিচ্ছেন না? দিদিমণি কেন্দ্রের মন্ত্রীকে লিখলেন যে তোমর সাহেব, আমরা তো 8,000 কোটি টাকা পাই, টাকাটা দিন, আমরা চাষিদেরকে দিয়ে দেবো। আচ্ছা, আপনারা কেউ বিশ্বাস করেন যে দিদিমণির হাতে টাকা এলে আমরা টাকা পাবো? কোন চাষি বিশ্বাস করে টাকা পাবেন? পাগলেও বিশ্বাস করে না, টিএমসি লোকেরাও বিশ্বাস করে না। দিদিমণির এমন হাত যাও। মোদিও খুব চালাক, গুজরাটের লোক তো ব্যবসা করে। 1,000 কোটি টাকা দিয়ে টেস্ট করলেন দিদির হাত যাও, গায়ে হয়ে গেল 2 দিনের মধ্যে 1,000 কোটি। বলে এরপরে দিকে তো কিছুই খুঁজে পাওয়া যাবে না বাবা, মমতা দিদির হাতে টাকা দিতে নাই। বন্ধুগণ, যেদিন বিজেপি সরকার এখানে আসবে তখনই আপনার এই 6,000 টাকা পাবেন। প্রত্যেকটি কৃষক পরিবার যারা গরিব কৃষক, সবাইকে আমরা 6,000 টাকা করে মাসে দেবো। 5 লক্ষ টাকা বছরে দেবো। বছরে 6,000 টাকা আর 5 লক্ষ টাকা, এটা আপনাদের পাওনা, আপনাদের হক। এই যারা দুয়ারে দুয়ারে সরকার করে উন্নয়নের বন্ধুরা আসছেন, তারা বাড়িতে আগে জিজ্ঞেস করবেন, বলো কেন তোমরা আমাদের 6,000 টাকা থেকে বছরে বঞ্চিত করেছো? কেন 5 লাখ টাকা থেকে বঞ্চিত করেছো? কি ক্ষতি করেছে তোমাদের? সে উত্তর দিতে পারবে না। এবারে ভোট চাইতে এলে টিএমসি ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে থাকবে, বলবেন কেন 6,000 টাকা পাইনি বলো, কেন 5 লাখ টাকা পাইনি বলো। আর যদি উত্তর না দেয়, ভালো করে মুখ সাফ করে দেবেন ঝাড়ু দিয়ে। এটা পাওনা আছে ওদের, গরিব মানুষকে বঞ্চিত করেছে। দিদিমণিকে আমরা এই জন্য করিনি, আমাদের পেটে লাভ মানুষ। যখন লকডাউন হলো করোনার জন্য, আর লকডাউন ঠিক সময় প্রধানমন্ত্রী করেছিলেন বলে দেশে এখন 1 লক্ষ লোক মরেনি।
150 140 কোটি লোক, তার মধ্যে এত মৃত্যুর হার কম, চিকিৎসার সংক্রমণের হার কম। আপনি উন্নত আমেরিকা দেখুন, ব্রাজিল দেখুন, ইংল্যান্ড, ফ্রান্স দেখুন, কত লোক মারা গেছে, কত লোক অসুস্থ হচ্ছে। আমরা কিন্তু অসুস্থ হইনি প্রধানমন্ত্রীর দূরদর্শিতার জন্য। কিন্তু মানুষ বাড়ি থেকে বেরোতে পারলো না, মানুষ গাড়ি ঘোড়া বন্ধ, কোথাও যেতে পারছে না, চাকরি বাকরি নেই, কাজ নেই, খাবে কি? প্রধানমন্ত্রী বললেন খবরদার বেরোবেন না বাড়ি থেকে, এই ভাইরাসের কোনো ওষুধ নাই, প্রাণ বিপন্ন হবে, আপনি বাড়ি থাকুন, আমরা রেশন পৌঁছে দেবো। ভদ্রলোকের এক কথা বলেছেন কি, প্রত্যেকে রেশন দিয়েছেন কিনা, পেয়েছেন কিনা? উনি দিয়েছিলেন 5 কিলো আর 1 কিলো, দিদিমণি সেটা অর্ধেক করেছেন, 2 কিলো 3 কিলো দিয়েছেন। তার ভাইরা পেট এত বড় হয়ে গেছে, রেশন খেয়ে নিচ্ছে, চাল খেয়ে নিচ্ছে। যে ভালো চাল এসছে বাইরের থেকে সেটা পাল্টে পচা চাল আমাদের দিচ্ছে, বস্তা পাল্টে যাচ্ছে। গম এসছে ফার্স্ট ক্লাস, সে গম দেয়নি। সে গমের ট্রাক কোথায়? সেদিন 150টা ট্রাক ধরা পড়েছে বনগা বর্ডার দিয়ে বাংলাদেশ যাচ্ছিল। আমাদের খাদ্যমন্ত্রী চাল চোর, তার জেলায় ধরা পড়েছে। 150টা ট্রাক, যদি 20 টন 25 টনে একটা ট্রাকে গম থাকে, কত টন গম, কত 100 কোটি টাকা দাম। কার টাকা, কার গম? আমাদের মতো গরিব লোকের জন্য পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী, লুট হয়ে যাচ্ছে, বাংলাদেশ চলে যাচ্ছে। এই লুটের রাজত্ব বন্ধ করতে হবে। গরিব মানুষের পেটে লাথ মারা এই সরকারকে হটাতে হবে। আপনি যদি প্রতিবাদ করেন তাহলে আপনার উপর দিয়ে লাঠি চলবে, পুলিশ কেস দেবে, তুলে নিয়ে যাবে। এই অত্যাচার করার জন্য আমরা ওনাকে মুখ্যমন্ত্রী করিনি, সরকারে বসাইনি। তাই বন্ধুগণ, যে ধরনের অনাচার চলছে, আপনি দেখুন আমাদের এখানে আলু চাষ হয়, মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, বর্ধমান, ভারতবর্ষের অর্ধেক চালু আলু এখানে চাষ হয়, কিন্তু লাভের মুখ দেখতে পান না চাষিরা। কেন? গতবারে আলু হয়েছে 5 টাকা কিলো বিক্রি হয়েছে, খরচা হয় 4 টাকা, 1 টাকা লাভ পেয়েছে, 1 কুইন্টালে 100 টাকা লাভ চাষি। আর সেই আলু সেই চাষিকে এবার কত করে কিনতে হলো? আলু কত করে? 40, 45, 50, যা ইচ্ছা নিয়েছে। তো আলু চাষি চাষ করবে, পরিশ্রম করবে, খরচা করবে, 5 টাকায় বিক্রি করবে, কিন্তু সে যখন কিনবে তাকে 45 টাকা দিতে হবে। এই 40 টাকা কোথায় যাচ্ছে? ধান উঠেছে, ভালো ধান হয়েছে, এবারে কেন্দ্র সরকার বলেছে 1868 টাকা প্রতি কুইন্টাল ধান কিনবে। গতবারে 1720 টাকা বিক্রি হয়েছে। আপনারা কেউ 1720 টাকা পেয়েছেন কুইন্টাল ধান? কেউ পায়নি। 1200-1300 টাকা প্রতি কুইন্টালে, 500 টাকা কাটমানি তারা খাচ্ছে। দিদির ওই ছোট ছোট ভাইরা যারা বড় বড় গাড়ি নিয়ে ঘোরে, এই 500 টাকার মধ্যে 250 টাকা পকেটে, বাকি 500 টাকা নবান্নে কালীঘাটে চলে যাচ্ছে। এবার তাই 1868 টাকা প্রধানমন্ত্রী বলছেন চাষিরা ক্ষতিতে চলছে। যদি 1000 টাকা খরচা হয় তাকে 1500 টাকা দিতে হবে 1 কুইন্টাল ধান, তবে লাভ হবে। কোথায় 1500 টাকা? 1213 টাকা। আর এটাই ধান, 1 কুইন্টাল ধানে 1200 টাকা খরচাই হয়ে যায়, কোনো লাভ নাই। চাষি যে পরিশ্রম করে ওটাই লাভ, মজুরি নেই। তাই উনি এমএসপি বাড়াচ্ছেন, ক্রয় মূল্য, সহায়ক মূল্য বাড়াচ্ছেন যাতে লাভ হয়। লাভ কি? 10% ধানও সহায়ক মূল্যতে বিক্রি হয় না। আজকে আপনি জমা দিয়ে আসুন, 3 দিন ঘুরলে ধান নেবে, বলছে জমা দিয়ে তোমার ব্যাংকে চলে যাবে টাকা, 3 মাস পরে টাকা পাবেন, কোনো গ্যারান্টি নাই। মানুষ কি করবে? তার চেয়ে বাবা 1300 টাকায় ঠিক আছে দিয়ে দাও, হাতে তো টাকা পাচ্ছে। সার নিয়েছি, বীজ নিয়েছি, জল নিয়েছি, তার তো টাকা দিতে হবে, উধার আছে। তাই প্রধানমন্ত্রী 6000 টাকা অ্যাডভান্স দেওয়ার ঠিক করেছিলেন কৃষকদের, যাতে তার জন্য কাজ না আটকে যায়, কিন্তু দিদি দিতে দিচ্ছেন না। এই চালের 500, ধানের 500 টাকা প্রতি কুইন্টাল, আলু 40 টাকা প্রতি 50 কিলো, কোথায় যাচ্ছে? প্রতি কিলোতে। এটা সব কালীঘাটে যাচ্ছে। আর এর বিরোধিতা করলে আপনাকে কেস খেতে হবে, জেলে যেতে হবে। বন্ধুগণ, এই লুটের সরকার, দুর্নীতির সরকার এই বাংলায় থাকতে পারে না। যতদিন থাকবে কেন্দ্র সরকারের 135টা প্রকল্পের টাকা পাচ্ছে মানুষ, বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা, বিদ্যার্থী ভাতা, আয়ুষ্মান যোজনা, কৃষক সম্মান নিধি, আবাস যোজনা, শৌচালয়ের টাকা। আর যখন লকডাউন হলো, আপনারা জানেন, প্রধানমন্ত্রী জানতেন গরিব বাড়িতে খড়কুটো জ্বালিয়ে রান্না করেন মায়েরা, চোখের জল পড়ে। তিনি মাকে দেখেছেন, মা রান্না করতেন একই ঘরের মধ্যে, রুটি বানাতেন, তার চোখে জল পড়ছে, ঘরে ধোঁয়া ভরে গেছে, তারা পড়ছিলেন, তাদের চোখেও জল পড়ছে। তাই তার সংকল্প ছিল সুযোগ পেলে মায়েদের চোখের জল বুঝবেন। প্রধানমন্ত্রী হয়েছেন, মায়েদের নামে বিনা পয়সায় গ্যাসের কানেকশন দিয়েছেন। লকডাউন হয়েছেন, মায়েদের 2 সিলিন্ডার ফ্রি দিয়েছেন। কি দিয়েছেন কিনা? ফ্রিতে রেশন দিয়েছেন। আর বাজার করার জন্য মাসে 500 টাকা দিয়েছেন। কত দূরদর্শিতা দেখুন। যদি এই জনধন অ্যাকাউন্ট না খুলতেন তাহলে টাকাটা আপনি পেতেন কি করে? পোস্ট অফিস বন্ধ,
বাস ট্রেন বন্ধ দিলেও নিতে পারতেন না, দিল্লি থেকে বসে পাঠিয়ে দিচ্ছেন, পাশের ব্যাংক থেকে 500 টাকা তুলে নিয়ে আসুন বাজার করার জন্য। এই হচ্ছেন প্রধানমন্ত্রী, গরিব মানুষের দুঃখ বোঝেন। গ্যাস নেওয়ার জন্য কোনো মহিলা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেনি, কোনো মায়ের তার স্বামী তাকে গ্যাস দিতে পারেনি, তার ছেলেও দিতে পারেনি, কিন্তু প্রধানমন্ত্রী তার বাড়িতে গ্যাস পৌঁছে দিয়ে গেছে। এটা হচ্ছেন প্রধানমন্ত্রী, তিনি গরিব মানুষের জানেন পরিস্থিতি, তাই কেন গরিব বাড়ির ছেলে, তাই সেই মোদীকে সারা দেশ আজকে বিশ্বাস করেছে। গত লোকসভায় সারা দেশে ভোট হয়েছে, কোনো গন্ডগোল হয়নি। পশ্চিমবাংলায় 42 গন্ডগোলে গুলি চলেছে, মারা গেছে লোক। শান্তিতে ভোট হতে দেয়নি, কারণ দিদি জানতেন হেরে যাবেন। আর তা না হলে আমরা 21 বলেছেন, 21 ভোট পেতাম, 19-এ হাফ, আর 21-এ 19-এ হাফ করেছেন আপনারা, 21-এ সাফ হবে। তাই দিদি ভয় পাচ্ছেন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশন করছেন না, 118 টাকার কর্পোরেশন আটকে রেখেছেন। পেছনের দরজা দিয়ে তার সেই বাসি মেয়রদেরকে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে টাকা লুট করছেন। এই লুটের রাজত্ব শেষ করতে 2 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, নির্বাচন করাচ্ছেন না, গরিব মানুষকে এই পরিষেবা থেকে বঞ্চিত করছেন। টাকা লুটতে হবে, কারণ ইলেকশন হলে বিজেপি জিতে যাবে। বিজেপিকে আটকাবার জন্য চেষ্টা হচ্ছে। আমি শুনলাম সেদিন যেমন ডায়মন্ড হারবার যাওয়ার সময় আমাদের গাড়িতে ইট পাটকেল মারা হয়েছিল, হাতটা ভেঙে দেওয়া হয়েছিল, আজকেও আমাদের রাস্তা আটকাবে দিদির ভাইরা। পুলিশের ফোন আছে, এই হচ্ছে তাই হচ্ছে, এই করবেন না, আচ্ছা রাস্তা আটকে। এসে গেছে, আপনাদের আওয়াজ শুনে চলে এসেছে। তাই বন্ধুগণ, সারা দেশেতে আমরা 14 সালে 17 কোটি ভোট পেয়েছিলাম, আর 19 সালে 24 কোটি ভোট পেয়েছি। আর এই পশ্চিমবাংলায় আপনাদের পরিশ্রমেতে 17 সালে 86 লাখ ভোট ছিল, 2019-এতে 2 কোটি 30 লাখ ভোট পেয়েছি আমরা। আর দিদিমণি 2 কোটি 47 লাখ। আমরা 40%-এর বেশি, দিদিমণি 43%, 45 থেকে 43 এসছেন। আমরা 17 থেকে 40-এ যে লাভটা দিয়েছি, আর একটা লাভ দিয়ে দিদির ঘাড়ে আর হয়ে গেছে। আমরা চাইছি 3 কোটি ভোট চাই, 200 আসন চাই। দিদিমণিকে 2 কোটির নিচে নামাতে হবে। নামানো শুরু হয়ে গেছে, আর নামছে বলে দিদির ভাইরা ভাবছে। রোজ সকালে একজন দিদির ভাই উল্টো পাল্টা স্টেটমেন্ট দেয়, দিদিমণির বিপি বেড়ে যায়, সুগার বেড়ে যায়। একজন অফিস নেতাকে পাঠান, যাও ভাইকে বোঝাও, ওই ভাইকে বোঝালে এই ভাই বিগড়ে যাচ্ছে, ওকে বোঝালে সে বিগড়ে যাচ্ছে। ওই বাড়িতে কেউ থাকতে চাইছে না। একজন বুড়ো মাস্টারমশাই আছেন, তিনি টিভির সামনে মাঝে মধ্যে আসেন। তিনি বলেছেন যে এই ডুবন্ত জাহাজ থেকে সবাই পালাচ্ছে, সবাই ইঁদুর পালাচ্ছে। শুভেন্দু বাবুকে ইঁদুর বলতে গিয়ে নিজের পার্টিকে ডুবন্ত জাহাজ বললেন। এটাও বুঝতে পারলেন যে মনের কথাটা বেরিয়ে গেছে। আমি বললাম ইঁদুর কেন, এবার গরু মোষও পালাবে, সময় এসে গেছে। ডুবছে, দিদিমণির ওই টালির চালের টালি খুলে পড়ছে এক একটা করে। এই লুটের রাজত্ব, এই সন্ত্রাস আর স্বৈরাচারের রাজত্ব কেউ স্বীকার করবে না। আর যারা এতদিন ছিলেন, কেন পালিয়ে আসেননি? তারা কষ্টের মধ্যে ছিলেন, বুঝেছি, অসম্মান সহ্য করে, অপমান সহ্য করেছিলেন, কারণ যাওয়ার জায়গা ছিল না। আজ আমরা জায়গা দিয়েছি, 18টা সিট জিতে 2 কোটি 30 লাখ লোকের সমর্থন নিয়ে বিজেপি দ্বিতীয় শক্তি হিসাবে দাঁড়িয়েছে। আমি আহ্বান করছি সবাইকে, সিপিএম, কংগ্রেস, টিএমসি, যারা অপমানের মধ্যে রয়েছেন, যারা বাংলার পরিবর্তন উন্নয়ন চান, আসুন বিজেপির হাত ধরুন, বিজেপি ঝান্ডার তলায় আসুন। সোনার বাংলা গড়ছি, সেই সোনার বাংলার গড়ায় সহায়ক হন, সম্মানের সঙ্গে কাজ করুন, আপনাকে সে সুযোগ দেবো। তাই এটা আমাদের এখানে কাজ নয়, আমরা পরিশ্রম নিশ্চয়ই করছি, করেছি লোকে বিশ্বাস করেছে, ভোট দিয়েছে। কিন্তু এত বড় রাজ্যের পরিবর্তন বহু লোকের সহযোগিতা লাগবে। যারা টিএমসি কে তাড়াতে চান, অপশাসন দূর করতে চান, তাদেরকে আহ্বান করছি, আসুন বিজেপি ঝান্ডার তলায়। এই ঝান্ডা মানুষের সম্মান দেয়, সুরক্ষা দেয়, প্রতিষ্ঠা দেয়, অধিকার দেয়। দিয়েছি আমরা, সর্বভারতীয় নেতা বানিয়েছি, এমএলএ বানিয়েছি, এমপি বানিয়েছি। আগামী দিনে যারা আসুন তাদের সম্মান দেবো। একা হবে না, সবাই মিলে লড়বো, সোনার বাংলা গড়বো। বলুন, সবাই মিলে লড়বো, সবাই মিলে লড়বো। এই সোনার বাংলা করতে গেলে লক্ষ লক্ষ লোকের সহযোগিতা লাগবে।
নেতৃত্ব করছে ভারতীয় জনতা পার্টি, নেতৃত্ব করছে নরেন্দ্র মোদী, যাকে সারা দুনিয়াতে আজ সম্মান করছে। তাই পশ্চিমবাংলার পরিবর্তনে আপনাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সহায়তা লাগবে। যারা লুটপাট করে ভয় দেখিয়ে আমাদের কর্মীদের খুন করে আটকাবার চেষ্টা করছেন, খুব ভুল করছেন। রাস্তা বন্ধ করে বিজেপিকে আটকানো যাবে না, ভিল পাটকেল মেরে বিজেপিকে আটকানো যাবে না। তাহলে তো বিহার ইউপিতে বিজেপি আসতোই না। একবার নয়, বিহারে চারবার নীতিশ কুমার আমাদের সমর্থনে মন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছেন। আমরা ওনাকে নেতা ডিক্লেয়ার করেছিলাম, তার চেয়ে ডবল সিট পেয়েছি আমরা। কিন্তু ওনাকে নেতা বলেছি, ওনাকে নেতা বলেছি। ভদ্রলোকের এক কথা, যা বলেছি তাই করেছি। আর এটাও বলেছি ভদ্রলোকের এক কথা, 19-এ হাফ আর 21-এ সাফ। এই ভদ্রলোকের কথা বলেছি, এটাও করে দেখাবো। কারণ বিজেপি যা বলে তাই করে। ত্রিপুরা জিতেছি, আসাম জিতেছি। দিদিমণি খুব কষ্টে 6th পে কমিশন ঘোষণা করেছেন, তাও 48 মাসের এরিয়ার বাকি আছে কর্মচারীদের, দিয়ে ছাড়া বেতন দিচ্ছেন। আর একটা গরিব ছোট্ট রাজ্য ত্রিপুরা, সেখানে আমরা সরকারে এলাম, এসে এবার 7th পে কমিশন ঘোষণা করে দিয়েছি কর্মচারীদের। দিদিমণি মাস্টারমশাইদের বলেছেন দুয়ারে দুয়ারে চলুন। কেন যাবেন দুয়ারে দুয়ারে? তারা কি আপনার পার্টির ক্যাডার নাকি? আপনি ডিএ দেবেন না, ইনক্রিমেন্ট দেবেন না। আপনি দেখুন যত টিচার, প্যারা টিচার, পার্ট টাইম, এসএসকে, এমএসকে, কম্পিউটার টিচার, মাদ্রাসা টিচার, রোজ গিয়ে দেখুন কলকাতায় হয় বিধান ভবনে বসে আছেন, এখানে বিধাননগরে, না হলে ওখানে ধর্মতলায় বসে আছে, ধর্ণা দিচ্ছেন। আরে সব মাস্টারমশাই যদি ধর্দান রাস্তায়, আমাদের ছেলে মেয়েদের কে পড়াবে? স্কুল কলেজ কে চালাবে? মাস্টারমশাই আন্দোলন কেন করছেন? আজকে কারো অধিকার সুরক্ষিত নয়। এই আন্দোলনটা হতে হতে সমস্ত কর্মচারী, পুলিশরা 10টার সময় মিছিল বার করেছে কি তাদের খাওয়া থাকার ব্যবস্থা নেই, ডিএ নাই। দিদিমণি রাত্রেবেলা সেই আমফানের দিন ছুটে গেছেন। কেন? সব জায়গায় বিস্ফোরণ। আজ বিস্ফোরণ হতে হতে দিদির বাড়ির মধ্যে বিস্ফোরণ শুনে যায়। কে কোন দিকে যাচ্ছে ঠিক নেই, কাউকে বিশ্বাস করতে পারছেন না। আর সবাই পালিয়ে বাঁচতে চাইছেন, সবাই ছুটছেন বিজেপির দিকে। তাই এই যে বিজেপির দিকে ছুট শুরু হয়েছে, বিজেপির দিকে মানুষের দৃষ্টি ঘুরেছে, এই অনুকূলতাকে কাজে লাগিয়ে আমরা পশ্চিমবাংলা পরিবর্তন করব। আমরা যেটা বলি সেটা করি। আমাদের সর্বভারতীয় নেতারা বলেছিলেন 8 সিট চাই, 21টা চাই, আমরা 18টা জিতেছি। তারা 200 সিট বলেছেন। 200 কেন? 200 থেকে একটা কম হবে না, 199 হবে না, 201 হবে, কিন্তু কম হবে না। নেতাদের কথাকে আমরা রাখবো। তার জন্য দিনরাত পরিশ্রম করছি। আপনাদের সহযোগিতা সমর্থনে পার্টি এগোচ্ছে। আগামী দিনে বাংলায় পরিবর্তন হবে, সোনার বাংলা হবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ। বিশাল সংখ্যায় এখানে জয়েন করার জন্য এসেছেন কর্মীরা, জয়েনিং হবে। আর 2 মিনিট অপেক্ষা করে যাবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমরা এবার আমাদের যোগদান পর্বে চলে যাচ্ছি। আমি প্রথমে উজ্জ্বল ঘোষ, টিএমসি থেকে 450 জনকে নিয়ে উজ্জ্বল ঘোষের নেতৃত্বে আজকে দিলীপ দার হাত দিয়ে পতাকা তুলে নেবেন। আর এই যোগদান পর্বের জন্য যাদের মাধ্যমে হয়েছেন, আমাদের 23 নম্বর জেডপির মন্ডল সভাপতি রমন ঘোষ এবং সাধারণ সম্পাদক নিতিন মুকেশের মাধ্যমে উজ্জ্বল ঘোষ টিএমসি থেকে 450 জনকে নিয়ে আজকে দিলীপ দার হাতে বিজেপির পতাকা ধরছেন। এরপরে আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি ফিরোজ খান এবং সাধারণ সম্পাদক ইমরান খানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস থেকে জয়েন করছে ডালিম খান। 80 জন তৃণমূল কংগ্রেসের কর্মী